ধরনের বিশেষণ দেওয়া হলো এই প্রত্যেকটা কথা আমার মনে হয় আমি এগুলো কোনোটারই যোগ্য না। বরং দেবিদারে এসে কয়েকটা প্রজেক্ট যখন আমি দেখলাম আমার কাছে মনে হয়েছে এই দেবিদারের যারা স্কুলের স্টুডেন্টরা আছে তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি অনেক কিছুই জানি না আপনাদের কাছে, বরং আমার আরো অনেক কিছু শেখার আছে। সো শিখতে যেহেতু এসেছি আপনাদের কাছে কথা বলতে আমার ভয় লাগছে। অনেক জায়গায় কথাবার্তা বলতে হয়, কিন্তু এইভাবে কথাবার্তা বলতে গেলে আমার কাছে যেটা মনে হচ্ছে অনেক জায়গায় কথা বলে পার পাওয়া যায়, কিন্তু আমার চোখের সামনে যে স্বপ্ন প্রত্যাশী যে তরুণেরা আপনারা বসে আছেন, আপনাদের সামনে আসলে ফাঁকিবাজি করার কোনো উপায় নাই। আমি এই জন্য তরুণদের সামনে কথা বলতে ভয় পাই। আশা করি আমি যা যা বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা সিনিয়ররা আছেন, অত্র দেবিদারবাসী যারা আছেন, তারা আমার সালাম গ্রহণ করবেন। আপনাদের কাছে কথা বলার জন্য হাসনাত বলেছে যে কিছু পরামর্শ দেওয়ার জন্য। আসলে পরামর্শ দিব কি, আমি তো শিখতে এসেছি আপনাদের কাছে। দেবিদারে ঢোকার পর থেকেই এত চমৎকার একটা আয়োজন দেবিদারে হয়েছে, আমার কাছে মনে হয় এইটা অতীতে কখনোই হয় নাই। সম্ভবত 5 আগস্ট যদি বাংলাদেশে না আসতো এই টাইপের একটা আয়োজনও দেবিদারে কখনোই হতো না। সো আমি মনে করি যেটা যে এই ধন্যবাদটা আপনাদের প্রাপ্য, এই ধন্যবাদটা হাসনাতের প্রাপ্য। তো দেবিদারবাসীর জন্য দেবিদারবাসীর পক্ষ থেকে একটা করতালি আশা করছি, দেখা তোদের তালিম কত ওয়ান্ডারফুল, বাট ব্যাপারটা একটু হতাশাজনক। আমি যেটা মনে করেছিলাম যে দেবিদারের এই জায়গাতে আমার মতামতটা হলো, অনেকেই মনে করতো বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। বাংলাদেশের মানুষ এই তরুণ যারা আছে সারাক্ষণ ফোনে গেম খেলে, ফেসবুক চালায়, টিকটক ব্যবহার করে, এরা এক একটা বয়লারের বাচ্চা, এদের দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু আসার কথা হলো এই জেনারেশন কিন্তু একটা কাজ দেখিয়ে দিয়ে গেছে, সেটা হলো শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এই বিগত কয়েক দশকের ভেতরে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত স্বৈরাচার যিনি ছিলেন তিনি হলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার পতনের জন্য একদম ফ্রন্টলাইনার হিসেবে কারা ছিল, যাদেরকে সবাই অবজ্ঞা করত, আপনাদের মতো যাদের জেনারেশন ছিল। সো এই এন্টায়ার জেনারেশন কোনো ব্রয়লার জেনারেশন না, বরং এরা প্রত্যেকেই এক একজন হিরো। আপনাদের এই কুমিল্লায় এসে সেই ব্যাপারটা আমার কাছে আরো বেশি পিক করলো যে একটা জেলা শহরের একটা উপজেলাতে এত ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা যদি থাকতে পারে, এই বাংলাদেশের সামনে আর ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই। এই বাংলাদেশ যে এগিয়ে যাবে, একটা মাদ্রাসার স্টুডেন্ট যখন এত চমৎকার করে প্রেজেন্টেশন দিচ্ছিল, সত্যি আমার ধারণা ছিল না যে এত চমৎকার করে একটা উপজেলার একটা মাদ্রাসার কেউ একজন প্রেজেন্টেশন দিতে পারে। আমার বন্ধু হাসনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, এত চমৎকার ব্রিলিয়ান্ট মাইন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এটা আমার জীবনের জন্য খুব বড় ধরনের একটা এক্সপেরিয়েন্স। আর এই যে যারা তরুণরা এত চমৎকার কাজ করেছেন, আমি ভাষায় আপনাদের মূল্যায়ন করার চেয়ে বরং আমার কাছে মনে হয় আমার কাছ থেকে একটা বিগ স্যালুট আপনাদের সবার জন্য, যে আপনারা চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করেছেন। এইবার ধরেন আমরা সবচেয়ে অপছন্দ করি কি জানেন? আমরা মিথ্যা কথা শুনতে খুবই অপছন্দ করি, রাইট? এই মুহূর্তে সবার সব কথা শুনতে খুবই ভালো লাগছে, তাই তো? এইটা হলো দুনিয়ার সবচেয়ে বড় একটা মিথ্যা কথা। আপনারা মনে মনে যাই বলেন না কেন, এই মুহূর্তে কথা শুনতে কারোই ভালো লাগার কথা না। রোদের ভেতরে বসে আছেন, পুড়ে যাচ্ছেন, এই টাইমে এসে কোনো নায়ক নায়িকা এসে কথা বললে, কোনো সিঙ্গার এসে গান গাইলে, অথবা কোনো ক্রিকেটার আসলে কোনো একটা ভালো কিছু হইতেও পারতো। এই রোদের ভেতরে বসে কথা শোনার চেয়ে এর যে কষ্টকর ব্যাপার পৃথিবীতে খুব কমই হয়। কিন্তু দেখেন আপনারা মিথ্যা কথা কিভাবে বলছেন। আমি যখন বললাম যে খুবই চমৎকার আলোচনা শুনছেন, আপনারা সবাই বলছেন আলোচনা শুনছেন, কিন্তু আমি জানি মনে মনে আমাকে গালি দিয়ে বলছেন তাড়াতাড়ি মাইক্রোফোনটা রাখেন, রোদের কাছ থেকে আমরা বেঁচে যাই, রাইট? সত্যি না? আমরা যে সব সময় অনেক বেশি মিথ্যা কথা বলি তার প্রমাণ হলো আপনারা এখনো বলে যাচ্ছেন। সব পরে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট যে আলাপ আলোচনা হবে, একজনও একটাও মিথ্যা কথা বলবেন না। কাউকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যাবে না। আমরা সবসময় মিথ্যা নিয়ে
জন্যই দেখবেন এমন অনেক মিথ্যা কথা শুনে হাততালি দিয়ে চলে যান, যাওয়ার পরে মনে মনে ঠিকই গালি দেন। আমি মুখ দিয়ে কিছু বলি নাই, কিন্তু আমি কি বলেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই তো? আপনাদের কাছ থেকে কিছু সত্যি কথা জানার চেষ্টা করি। হ্যাঁ, আপনাদের স্কুল কলেজে যে পড়াশোনাটা হয়, ক্লাস করে খুবই মজা পান। আপনাদের না শুনে মনে হচ্ছে সত্য কথা করে কি মজা পান? হ্যাঁ নাকি না? চমৎকার। প্রত্যেকটা জায়গায় আজকে যদি সত্য কথা বলেন, সত্য কথা বলার একটা উপকারিতা আছে, সেটা কি জানেন? এরপর থেকে ধীরে ধীরে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমি আপনাদের এলাকার যত টিচার আছে, প্রশাসক আছে, আমার বন্ধু আছে, তাদের কাছে রিকোয়েস্ট করতে পারবো যে এই 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 জায়গায় এদের অনেকগুলা চাহিদার জায়গাটা আছে। আর যদি রাজনৈতিক নেতাদের মতো বক্তৃতা শুনতে আসেন, যে রাজনৈতিক নেতারা যেরকম বক্তৃতা করে, যা বলবে তাতেই হাতে তালি, যা বলবে তাতেই খুশি, আদতে কোনো কাজ হবে না। আশা করি সত্য কথাগুলো বলবেন, তাই তো? আপনাদের স্কুল কলেজের বাইরেও বিভিন্ন জায়গায় যখন মতামত দিতে চান, সেই মতামতকে সিনিয়ররা একসেপ্ট করে নাকি আপনাদের মূল্যায়নই করে না? হ্যাঁ নাকি না? আপনাদের না শুনে মনে হচ্ছে আপনাদের অনেক মূল্যায়ন করে। আপনাদের কি মূল্যায়ন করে? আমার মনে হয় বাংলাদেশে কোনোদিন কোন পাবলিক গ্যাদারিং এ চিল্লায় চিল্লায় না বলতেছেন এরকম নজিরও আগে কোথাও ছিল না, তাই তো? চিরকাল কি হয়েছে, কেউ একজন এসে বলতো এই মোবাইল ফোন কে দিয়েছে, সবাই চিল্লায় বলতো শেখ হাসিনা। এই জায়গায় এসে বলতো এত উন্নয়ন কে দিয়েছে, সবাই বলতো শেখ হাসিনা। সবাই জানতো মিথ্যা কথা, সেটাই বলতো। কিন্তু বলা উচিত কি, যদি এসে বলে কেউ মিথ্যা কথা বলে আপনাদের সামনে যে আমরা তো সব করে ফেলছি, আপনাদের চমৎকার কাজ হয়েছে, তখন আপনাদের কি বলা উচিত? কিছুই হয় নাই, সামনে কি কি হবে সেটা দেখান। এই দাবিটা আদায় করে নেওয়ার মতো তোমরা কি সাহসটা রাখতে পারবা সামনে? আপনাদের কথা শুনে মনে হচ্ছে সাহস তো দেখাতেই পারবেন না, বরং কেউ এসে বললে উল্টা করে দৌড় দিবেন। যারা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদকে লাথি দিয়ে বাংলাদেশ তাড়া করতে পারে, তাদের কণ্ঠের আওয়াজ যদি এত স্লো হয়, তাহলে বলতে হবে যে না, দেবীদারকে বোধহয় আমি চিনতে একটু ভুল করেছি। তো আপনারা কি এরপর থেকে প্রত্যেকের কাছে বড় গলায় দাবি করে আপনাদের যে দাবি আছে সেটা আদায় করে নিতে পারবেন? আমি এখন বিশ্বাস করি পারবেন। আপনাদের সমস্যার জায়গাগুলো আমি জানি না, আমি আপনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, ক্লাসরুমে যান, ক্লাসরুমে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে কি এমন হয় যে ওই টিচারের কাছে প্রাইভেট না পড়লে মার্ক পাওয়া যায় না, এই জন্য ওই টিচারের কাছে পড়েন, এমন নাকি নাই? ওকে, গ্রেট। 2 নাম্বার ব্যাপার, আপনাদের স্কুল কলেজ মাদ্রাসা আশেপাশের যেসব জায়গাতে আছে, আপনাদের কাছে মনে হয় নাই একটা ভালো লাইব্রেরি থাকতে পারতো, একটা ভালো স্টাডি টুর হতে পারতো, কম্পিউটার একটা ল্যাব থাকতে পারতো, এবং যে ধরনের কথাবার্তা কাউকে বলতে পারেন না, একজন টিচার থাকতো বা একজন ম্যাডাম থাকতো, তার কাছে বলতে পারতেন? এমনটা কখনো মনে হয় না? আপনাদের সবার কাছে শেখানো হয়েছে চিরকাল সত্য কথা বলবেন। তো বাড়িতে গিয়ে যদি অনেক কথা সত্য কথা বলেন, পাপ কি করছেন সেটা পরে, সত্য কথা যে বলছেন আগে বলবে। হ্যাঁ, সত্য কথা বলো, বাবা মায়ের সামনে সত্য কথাই বলতে হয়। সাহস নিয়ে বললেন আমি না, এটা হয়েছে, করার পরে সবার আগে মাইকটা খাবেন কার কাছে? ওই যে সত্য কথা বললেন, আশ্বাস পেয়ে তার কাছে মারটা খাইলেন। আমার কাছে যেটা মনে হয়, আপনারা যে বয়সে আছেন এই বয়সে অনেক কথা থাকতে পারে যেটা বলার মতো মানুষ পান না। আমি এই এলাকার অনেক সম্মানিত শিক্ষকেরা আছেন, পলিসি হোল্ডাররা আছেন, তাদের কাছে একটা ব্যাপার অনুরোধ করব, এই প্রজন্মের কথাগুলা শুনতে। স্কুল কলেজে গিয়ে তারা যাতে শুধুমাত্র ভয়ই না পায়, বরং প্রত্যেকটা স্কুল কলেজে গিয়ে তারা যাতে তাদের সম্মানিত শিক্ষক কারো কাছে প্রাণ খুলে
পারে। অত্র এলাকায় বোধহয় এইটাই প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসাতে একজন করে কাউন্সিলর থাকাটা খুব বেশি মাত্রায় জরুরি, কারণ সব কিছু শোনা হয়, আপনাদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া হয় না। সো যদি উন্নতিটা করতে হয়, যেহেতু স্টুডেন্ট ফেস্টে আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাদের কথা প্রাণ খুলে শোনার মতো মানুষ যাতে আপনাদের স্কুল কলেজে থাকে, সেই ব্যাপারটা নিশ্চিত করবেন আপনারা। এবং আরেকটা ব্যাপার আছে, প্রত্যেকটা পরিবারে আপনাদের একটা ভূমিকা আছে। সেই ভূমিকার কথা কি জানেন? ধরেন দুর্নীতির শুরুটা হয় কোথা থেকে জানেন? প্রত্যেকটা মানুষ, আপনারা একটা জিনিস চিন্তা করবেন, এই বাংলাদেশটা কেন এত জাহান্নাম হয়ে গিয়েছিল? তার কারণ হলো প্রত্যেকজন পরিবারের মানুষ যেসব ভাবে দুর্নীতি করত, তার পরিবার থেকে প্রশ্ন করার মতো কেউ ছিল না। এই জন্যই কোটি কোটি টাকার ব্যাংকের ঋণ খেলাপিরাও বুক ফুলিয়ে চলে বেড়াতো। আপনাদের মতো বয়সী কেউ কেউ তার বাবাকে 15 লাখ টাকার ছাগল গিফট করতো, বড় বড় গাড়ি ঘোড়াতে ঘুরে বেড়াতো, তাদের কোনো জবাবদিহিতা বলতে কোনো কিছু ছিল না। আপনারা যদি সৎ থাকেন, একটা ব্যাপার নিশ্চিত করতে পারেন, আপনাদের দেবিদারে অন্তত প্রত্যেকের বাড়িতে জিজ্ঞাসা করবেন আপনাদের বাবা মায়ের ইনকাম কেমন, এবং সেটার সাথে আপনাদের বাবা মায়ের এক্সপেন্ডিচার যেটা, সেটা কারেক্ট পথে আছে কিনা এইটা বিচার বিবেচনা করবেন। বাবা দিবস আসলেই শুধুমাত্র পোস্ট দিবেন আপনার বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা, এটা করে দায়টা শেষ করবেন না। আপনি হিসাব করে দেখবেন, আমার বাবা তো অমুক চাকরিটা করে, এই চাকরির বেতন হলো এইটা, এই বেতনে কি আমার বাবা অনেক দামি একটা ফোন কিনতে পারে, আমাদের এত জায়গা জমি কিনতে পারে, আমাদেরকে এত বড় একটা বাড়ি করতে পারে? আজকে যদি আপনারা এই তরুণেরা একটা শপথ নেন, আপনাদের বাড়িতে প্রত্যেককে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন, এইটা কি আজকে থেকে পারবেন আপনারা? আবার কণ্ঠের জোর শুনে মনে হচ্ছে বাবা মাকে এটা বলবো কিভাবে, বরং আমরাই তো বেনিফিশিয়ারি। আপনারা কি প্রত্যেকের পরিবারে জবাবদিহিতা আদায় করতে পারবেন? প্রতি অংশের অধিকার আপনারা কি আপনাদের মায়েদের জন্য ফাইট করতে পারবেন? শিওর? তাহলেই আমি বুঝতে পারবো সামনের দিনের বাংলাদেশটা এগিয়ে যাবে। আপনাদের তো একটা জায়গা ধরিয়ে দিন, যেসব জায়গায় আপনারা কথা বলতে পারবেন। প্রত্যেকের বাড়িতে কেউ যদি কখনো দেখেন আপনাদের মায়েদের প্রতি বা আপনাদের কোন এলাকার কোন নারীদের প্রতি বিদ্বেষমূলক কেউ কথা বলছে, সম্পত্তির অধিকার দিচ্ছে না, ছোট করে কথা বলছে, তাহলে সবার আগে কারা প্রতিবাদ করে তোলা উচিত? আপনাদের। আপনাদের মায়েদের অধিকার নিয়ে অন্য কেউ কোনো কটু কথা যদি বলে, সবার আগে ঢাল হয়ে দাঁড়ানোর কথা কাদের? এবং আরো কিছু কিছু জায়গার কথা আমি আপনাদের শিখিয়ে দেই, এটা কাজে লাগবে। ধরেন রাস্তাঘাটে চলছেন ফিরছেন, হঠাৎ করেই দেখবেন একজন রিক্সাওয়ালা যাচ্ছে, একজন ভ্যানওয়ালা যাচ্ছে, বা একজন কাজ করে খায়, একজন নিয়মিত শ্রমিক মানুষ, তাকে ধরে দেখবেন আপনাদের বাড়িতেই বা বিভিন্ন জায়গায় খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যে এই রিক্সাওয়ালা তোর এত কথা কিসে, আপনার খুবই উত্তেজনা আছে, একটা থাপ্পড় মেরে দিলেন। এই টাইপ কাজ যদি কখনো চোখের সামনে দেখেন, সবার আগে প্রতিবাদ করে কারা দাঁড়িয়ে যাবে? শিওর? নাকি আপনারা অন্যায়টাকে দেখে পিছু হটবেন? আপনাদের দেবিদারে আমি যদি ভুল না করি 11 জনের মতো শহীদ হয়েছে। 11 জনের মতো শহীদ একটা উপজেলা থেকে হয়েছে। খুবই পিচ্ছি একটা ছেলেকেও দেখলাম, ওইটা দেখে আমার কান্না চলে আসছে যে ওই শিশুটারও তো আজকে আপনাদের মতো জায়গায় এসে বসার কথা ছিল। দেখেন এতগুলা মাস ধরে চলে গেছে, এতগুলা প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশটা পেয়েছেন, সেই বাংলাদেশে প্রশ্ন করতে শিখতে হবে। একই সাথে আর একটা ব্যাপার বলি, আমাদের একটা খুবই বাজে দোষ আছে। সেই দোষটা কি জানেন? আমাদের কাছে সবসময় মনে হয় যে আমরাই সব পারি, আমরাই সব করেছি, আমাদের মতো বোঝা আর কেউ বুঝে না। এই জন্য স্কুল কলেজে যখন যান, দেখবেন আপনাদের যারা সম্মানিত শিক্ষকেরা থাকেন, মনেই হয় এই টিচারকে একটু গালি দিলে, এই টিচারকে অপমান করলে খুবই বোধহয় ওপরে উঠে গেলেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন,
আপনাদের বাবা মা আর শিক্ষকেরা যারা আছেন, জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তারা আপনাদের কাছে অত্যন্ত সম্মানের। তাদের অনেক কথায় আপনাদের মন খারাপ হতে পারে, বকা দিতে পারেন, কেউ মারপিট করতে পারে, কিন্তু তাদের সাথে বেয়াদবিটা করবেন না। এটা আপনাদের একজন বড় ভাই হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম। দেখবেন আমরা এত ছুটে বেড়াই, অনেক সময় মানুষকে তাদের মূল্যায়নটা করতে পারি না। এই কাজটা কখনো করবেন না। এবং আরেকটা জেনারেশনের প্রতি আমাদের খুবই দায় আছে। দেখবেন প্রত্যেকটা এলাকায় মুরব্বীরা যারা থাকে তাদের একটা সম্মানের জায়গাটা আছে। প্রত্যেকজন মানুষের এত লম্বা একটা জীবন যারা পাড়ি দিয়ে এসেছে তাদের অভিজ্ঞতার দাম আছে। সো অনেক কথা তাদের পছন্দ না হতে পারে, কিন্তু তাদের মনে কখনো কষ্টটা দিবেন না। মনে রাখবেন, কেউ একটা অক্ষর পড়াশোনা না করতে পারে, কিন্তু এই যে একজন 50 বছর, 60 বছর, 70 বছর বেঁচে ছিল, এই বেঁচে থাকাটাও অনেক বড় একটা অভিজ্ঞতার ব্যাপার। এই অভিজ্ঞতা স্কুল কলেজের কোনো দরকার নাই। তাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। এবং আরেকটা ব্যাপার যেটা আমি আপনাদের কাছে এবার চলে আসি, একদম পড়াশোনা যারা করেন, কেউ কি মনে করেন দিনের ভেতরে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পড়াশোনা না করলে ভালো ছাত্র হওয়া যায় না? এটা বিশ্বাস করেন কে কে? একটা হাত তুলতে পারেন? কয়েকজন অলরেডি হাত তুলে ফেলছেন। 2 নম্বর প্রশ্ন করি, দিনের ভেতরে মোটামুটি 2 ঘন্টা খুবই মনোযোগ দিয়ে পড়লে খুবই ভালো ছাত্র হওয়া যায়, এইটা কে কে বিশ্বাস করেন? একটা হাত তোলেন। চমৎকার, হাতটা নামান। আমি আগেই বলেছি, আপনারা যে প্রেজেন্টেশন দিয়েছেন আপনাদেরকে আসলে নতুন করে শেখানোর কোনো কিছু নাই। তারপরের প্রশ্নে আমি একটু যাই। বিকেল বেলায় স্কুল যখন শেষ করেন, কলেজ যখন শেষ করেন, মাদ্রাসা যখন শেষ করেন, খেলাধুলা করার টাইম পান কে কে? একটু হাত তুলেন। আমি জানি খেলাধুলা করার টাইম আপনাদের নাই, কারণ 10টা বা 10:30 থেকে ক্লাস শুরু হয়, টিফিন পর্যন্ত ক্লাস, টিফিনের পরে 4টা পর্যন্ত ক্লাস, তারপর প্রাইভেট পড়তে হয়, দিন শেষে মাগরিবের নামাজ হয়ে যায়, বাসায় যাইতে হয়, পড়াশোনা করেন, পরের দিন সেম রুটিনে চলেন। খেলাধুলার কোনো জায়গা নাই। আবার ছেলেদের যে পরিমাণ খেলাধুলার জায়গা আছে, একটা ক্লাস 4, 5, 6, 7 এর মেয়েদের খেলাধুলার জায়গাটাও থাকে না। দেবিদারে এসে এত চমৎকার একটা মাঠ, আমি যদি ভুল না করি এটা তো একটা খেলার মাঠ, যে জায়গাতে আমরা কথা বলছি, দারুণ একটা স্কুল, হাসনাতুল্লাহ, এটা হাসনাতের স্কুল ছিল। সো আপনাদের খেলাধুলাটা লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জীবনে বিকেল বেলাটা অন্তত পক্ষে চেষ্টা করেন শুধুমাত্র প্রাইভেটের পেছনে দৌড়াবেন, প্রত্যেকটা সাবজেক্ট প্রাইভেট পড়তে হবে, এই জায়গা থেকে বের হয়ে খেলাধুলাটা কখনোই অনর্থক কোনো ব্যাপার না। আমি এবার তোমাদের পক্ষ থেকে আমি আপনাদের এই এলাকার যারা সিনিয়ররা আছেন তাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা এলাকায় এই শিক্ষার্থী যারা আছে সারাদিন স্কুল করার পরে অন্তত পক্ষে যাতে খেলার মতো একটা পরিবেশ থাকে, সেই পরিবেশটা একটু নিশ্চিত করে দিবেন। সেই অনুরোধটা বহিরাগত একজন হিসেবে আমি ওদের পক্ষে করে গেলাম। এবং খেলাধুলাটা শুধুমাত্র অনেক খেলাধুলা মানে যদি মনে করো যে ফোনে বসে বসে থাকবা, ব্যাপারটা এইরকম না। আরেকটা ব্যাপার, ফোনের ব্যবহার যেটা, এই ফোনের ব্যবহারটা শুধু কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলা, কার সাথে চ্যাট করলা, টিকটকে ভিডিও বানাইলা, এইটা না। বর্তমানে অনেক দূর এগিয়ে গেছে। তোমার কাছে মনে হতে পারে আমার দেবিদারের তো কেমিস্ট্রির এই টপিকটা বোঝানোর মতো, আমি তো বুঝলাম না ঠিকঠাক মতো। তোমাদের একটু পরেই যিনি আবার কথা বলবেন, একটু পরেই দেখতে পাবো অনলাইনে তুমি দেবিদার তো বহু দূরের হিসাব। একেবারে প্রত্যন্ত এলাকায় বসে থেকে সবচেয়ে ভালো যারা ক্লাস নেন তাদের ক্লাসও তোমরা ভার্চুয়ালি এই দেবিদারে বসে থেকে করতে পারবা, সেই ব্যবস্থাটাও আছে। ফোনগুলো সবার হাতে থাকা মানে শুধু নষ্ট করবা না, বরং এটা সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করবা। প্রত্যেকটা ক্লাস যখন করছো তোমাদের স্কুল কলেজের পাশাপাশি তোমরা একটু চেষ্টা করতে পারো এই বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো আছে, প্রত্যেকটা টপিকের পর দেখবে আলাদা আলাদা লেকচার থাকে, সেই জায়গাতে কিন্তু তোমরা ঢুকে গিয়ে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। এবং তোমাদের যে পটেনশিয়াল, এইটা
আমার মনে হয় যে একটা মাদ্রাসার স্টুডেন্ট এত চমৎকার প্রেজেন্টেশন দিতে পারে সায়েন্সের উপরে, তোমাদের দেবিদারে না আসলে আমি এটা জানতাম না। যে ছেলেটা প্রেজেন্টেশন দিয়েছে আমি মনোমুগ্ধ হয়ে ওর কথা শুনছিলাম, যে ওই ছেলেটাও যদি এত চমৎকার প্রেজেন্টেশন দেয়, সামনের দিনে এই দেবিদার আজ থেকে 4-5 বছর পরে আমি আবার কখনো হাসনাতকে বলবো আমি আসতে চাই, তখন এসে যাতে দেখি প্রত্যেকটা স্টুডেন্ট, দেশের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, প্রত্যেকটা জায়গায় যাতে এই দেবিদারের স্টুডেন্টদের বিচরণটা আমরা দেখতে পারি। সেই কাজটাকে আমরা দেখতে পারবো। আর তোমাদের কাছে একটা অনুরোধ, রাস্তাঘাটে তোমরা অনেক আন্দোলন করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, আবার এমনও কিন্তু একটা মুহূর্ত গেছে রাস্তাঘাটে আন্দোলনে গেলে আব্বু শুনলে খবর খারাপই আছে, যে রাস্তাঘাটে কি আন্দোলন করবা, বিপদ হলে কে দেখবে, এইটাই ঘটনা প্রত্যেকের সাথেই ঘটেছে, তাই তো? এর কারণটা কি? অন্যায় দেখেও আমরা কখনো কথা বলার সাহস পাই নাই। প্রত্যেকের জীবনের পর দিয়ে যে ঝুঁকিটা গেছে মানুষের, এই ঝুঁকিটা তোমরা চিন্তাও করতে পারবে না। এখানে আমার ফ্রেন্ডরা যারা বসে আছে, প্রত্যেকটা মুহূর্ত যে উৎকণ্ঠা নিয়ে কেটেছে, তাদের জীবনে বেঁচে আছে, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের বেঁচে থাকারও তো কথা ছিল না। যদি কোনো কারণে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদীটা বেঁচে থাকতো বা দেশে যদি থাকতে পারতো, কি অবস্থা হতো চিন্তা করতে পারেন? কেন আমি বললাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী? কারণ বাংলাদেশে উনার মতো মিথ্যাবাদী 2 নম্বর ব্যক্তিটা নাই। তার আগে একজন ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ, তো বাংলাদেশের উনি ছিল 2য় সেরা মিথ্যাবাদী। কিন্তু কেউ যদি প্রশ্ন করে বাংলাদেশের ইতিহাসের প্রথম মিথ্যাবাদীটাকে, শেখ হাসিনার ওপরে কেউ মিথ্যাবাদী হইতে পারে না, যে নিজের নির্দেশ দিয়ে এতগুলা ছোট ছোট বাচ্চার বুকে গুলি চালিয়ে মেট্রো রেলের পিলার ধরে কান্না করতে পারে। এই টাইপ মিথ্যাবাদী বাংলাদেশ তো দূরে থাক, পৃথিবীর ইতিহাসে 2য়টা আছে কিনা আমাদের ভাইবে দেখার দরকার আছে। এবং এত বড় একজন মিথ্যাবাদীর বিরুদ্ধে যেহেতু তোমরা কথা বলতে পেরেছো, তোমাদের দায়বদ্ধতা অনেক বড়। সামনে যদি কখনো দেখো তোমাদের সামনে আবার কেউ মিথ্যার ফুলঝুরি দিয়ে তোমাদেরকে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে বেড়াচ্ছে, তখন তোমরা কি করবা? আবার চুপচাপ থাকবা, নাকি তোমরা এই 24-এর গণ অভ্যুত্থানে রাস্তার বীর সেনানী হিসেবে তাদেরকে প্রশ্ন করবা? এই প্রশ্ন করার জন্য যে পরিমাণ সাহস দরকার, সেটা কি তোমাদের আছে? এটা দেখে মনে হচ্ছে শেখ হাসিনা তো দূরে থাক, একজন লোকাল কাউন্সিলর যে পালাবে তোমাদের কণ্ঠ শুনে ওই জোরও মনে হচ্ছে না। তো দেবিদারের তরুণদের কাছে আমি আবার জিজ্ঞাসা করছি, এরপরেও যদি কেউ তোমাদের সাথে ছলা গলা বুঝিয়ে বারবার করে তোমাদের শব্দ নিয়ে খেলে, তোমরা কি চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবা? আবার বলছি, তোমরা কি চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবা? ফ্যান্টাস্টিক। আরো কয়েকটা জিনিস একটু বলে, এই কথাগুলো শুনতে অনেকের ভালো নাও লাগতে পারে। তোমাদের বাড়িতে যাবা, দেখবা তোমাদের বাবা মারা ভূমি অফিসে যখন যায়, ঘুষ ছাড়া ফাইল নড়ে না। একটা সময় ছিল থানাতেও কি অনেক অসহায়ের মতো মানুষ ছিল, ঘুরে বেড়াতো। হাসপাতালে গেলেও চিত্রটা এইরকম ছিল। বাংলাদেশ এমন একটা জায়গায় ছিল, তোমাদের কয়েকটা জিনিস একটু শেয়ার করছি, কাজে লাগতে পারে। দেখবা একজন মানুষ এসে গল্প করছে যে থানার পুলিশটা কত ভালো, কারণ কি ওই দিন উনি গেছে, ওই দিন কেউ ঘুষ দাবি করে নাই। চিন্তা করে দেখো তো, পুলিশ ঘুষ নিবে না, ভূমি অফিসে কাজ করতে যাবা ঘুষ নিবে না, এটাই তো নিয়ম না? টিচার ক্লাসে ক্লাস দিচ্ছে, এটা কি সে বিশেষ কিছু করলো, নাকি উনি ওনার ইউজুয়াল কাজটা করলো? কিন্তু বাংলাদেশের এমন জায়গায় চলে গিয়েছিল, কোনো একদিন গিয়ে যদি দেখা যেত যে আজকে আমাকে ঘুষ দাবি করে নাই, মনে করা হতো কি বাপরে বাপ, কত ফেরেশতার মতো মানুষ। আসলে নিয়মটা কি ছিল? এইসব অফিসে কেউ ঘুষ নিবে না, এটাই সাধারণ নিয়ম। ঘুষ নিবে সেটাই অন্যায়। কিন্তু দেখেন, সাধারণ কাজটা করার জন্য আপনাদের কাছে অনেকে অনেক মহামানব হয়ে যেত, তাই তো? এই কাজটা যাতে সামনের দিনে কখনো না হয়, এই ব্যাপারের প্রতি একটু সচেতন থাকবেন। আর আমি যদি
2টা দিন আপনাদের অনেক লম্বা লম্বা প্রোগ্রাম আছে, সেই জায়গাগুলো যদি দেখতে পারতাম আমার কাছে অনেক ভালো লাগতো। আপনাদের স্টুডেন্ট ফেস্ট দেখে যেটা মনে হচ্ছে, তারুণ্যের জোয়ার শুধু বাংলাদেশে যায় নাই, সেই তারুণ্যের জোয়ারের যে উর্মি একের পর এক রোল করে কুমিল্লার দেবিদ্বারেও খুব ভালো মতো পৌঁছে গেছে। এই ব্যাপারটাকে ধরে রাখবেন। সামনের দিনে আপনাদের যেসব চাহিদা আছে চোখে চোখ রেখে সবার কাছে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন, তবে বিনয়ী হয়ে, টিচারদের সাথে বেয়াদবি করে না, সিনিয়রদের সাথে বেয়াদবি করে না, এবং যারা মুরব্বীরা আছে তাদের কাছে বেয়াদবি করে না। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আমি শেষ করবো, এই রোদের ভেতরে আর কথা বলতে আমারও ভালো লাগছে না, আপনাদেরও ভালো লাগার কথা না। আমরা অনেক বেশি স্বার্থপর, এটা কি মানেন? অনেক বেশি স্বার্থপর, কারণ আমরা নিজেদেরকে নিয়েই শুধু ভাবি, তাই তো? অন্যদেরকে নিয়ে আমরা কখনোই ভাবি না। আমি আলোচনা শুরু করেছিলাম আমরা অনেক মিথ্যা কথা শুনে শুনে অভ্যস্ত, এটাও একটা মিথ্যা কথা। আমরা অনেক বেশি স্বার্থপর, তার কারণটা এইটা না যে আমরা নিজেদেরকে নিয়ে শুধু ভাবি, বরং কারণটা উল্টা। দেখবেন আমরা নিজেদেরকে নিয়েই ভাবি না, দুনিয়ার অন্য সব কিছু নিয়ে ভাবি। আমি যদি জিজ্ঞাসা করি, ছেলেরা যারা আছেন খুব ভালো মতো জানেন, ওই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে, কোন দিনে কার ম্যাচ আছে, বাংলাদেশের কোন ওপেনারটার এভারেজ 15-র উপরে না, আপনারা প্রত্যেকটা ডাটা জানেন। দেখবেন এই রোজার ঈদে কার কোন মুভি রিলিজ পাবে আপনারা সেটাও জানেন, কে এসে কোথায় গান গায় এটাও জানেন, আপনাদের কোন ফ্রেন্ড কোথায় গিয়ে কোন একাম কুকাম করলো সেটাও আপনারা জানেন। শুধুমাত্র একটা জিনিস আপনারা জানেন না, আপনারা যদি ভালো মানুষ হয়ে গড়ে না ওঠেন, আজ থেকে 2 বছর 3 বছর পরে আপনাদের ভবিষ্যৎ কি হবে দেখবেন আপনারা চিন্তা করেন না। আপনাদের বাবা মা অন্যদের কাছে অনেক অসহায় হয়ে যাবে, সেই বাবা মায়ের কথা ভাবেন না। এই জন্য আমি সবসময় বলি আপনারা অনেক বেশি স্বার্থপর, আমরা অনেক বেশি স্বার্থপর। তার কারণ দুনিয়ার সবাইকে নিয়ে আমরা ভাবি, শুধুমাত্র নিজেদেরকে নিয়ে এবং নিজেদের বাবা মার কথা আমরা ভাবি না। এতটা স্বার্থপর আর হবেন না। প্রত্যেকটা সময় লাইফের একটা থাম্ব রুল আছে, সবসময় মনে রাখবেন এক একজন এক এক ধর্মের হতে পারেন, কিন্তু সর্বশক্তিমান স্রষ্টা একজন আছে। তারপর বিশ্বাসটা রাখবেন, আর সবসময় চেষ্টা করবেন দিনের ভেতরে একবার করে 30 সেকেন্ডের জন্য হলেও যাদের বাবা মা জীবিত আছে, বাবা মার সাথে থাকতে পারেন, বাবা মায়ের চোখের দিকে একবার করে তাকাবেন স্কুলে যাওয়ার আগে বা কলেজে যাওয়ার আগে। তাদের চোখের ভাষাটা বোঝার চেষ্টা করবেন। ওই ভাষাটা কোন সন্তান যদি বুঝতে পারে, ওই সন্তান ভালো মানুষটা হবে, এই গ্যারান্টি আমি দিয়ে দিতে পারি। আর কথা